দেখতে পাচ্ছি এনসিপি নেতাদেরকে আক্রমণ করা হচ্ছে। এখানে পুলিশ সেনাবাহিনী দেখুন কি তাণ্ডব চলতেছে বর্তমানে। তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এনসিপির পদযাত্রায় একের পর এক হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনা ঘটছে। আমার কাছে মনে হয়েছে পাইলটের অদক্ষতাই এর জন্য দায়ী। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এভাবেই পাইলট তৌকিরকে দুষলেন সাবেক পাইলট এবং মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলমগীর সাত্তার। একটু বিমানটাকে ঠিক করে যেতে পারলাম না। আমার সোনা, আমার কলেজা, তুমি আবারও আমার বুকে ফিরে এসো। এভাবে যেন কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মা। আওয়ামী লীগ কি আন্তর্জাতিক জনমত গঠনে বেরিয়ে পড়ল? আন্তর্জাতিক জনমত আওয়ামী লীগ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগই আন্তর্জাতিক জনমত গঠনে সারা পৃথিবীতে বেরিয়ে পড়েছিল। পাকিস্তান যদি দুঃখ প্রকাশ করে, পাকিস্তান সেনাবাহিনীকে আমরা কিন্তু ঢাকায় ক্যান্টনমেন্ট করতে দিতে পারি। যারা সারেন্ডার করেছে বাই সাইনিং দিস ইনস্ট্রুমেন্ট, এবং সেটার কোনো শক্তি কিন্তু বাংলাদেশে বাংলাদেশের কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। দর্শক, এই মন্তব্য কোনো সামাজিক মাধ্যম থেকে নেওয়া হয়নি। এই মন্তব্য আদালতে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত 24 জুলাই একটি মামলার শুনানিতে এমন মন্তব্য করেছেন। আদালত মনে করছেন ডক্টর ইউনূসের শাসনামলে দেশে মোটামুটি ল এন্ড অর্ডার নেই বললেই চলে। সরকারের দিকে এই অভিযোগ করেছে যে সরকার একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে অন করছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আওয়ামী লীগ কার্যালয়ের গু মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে, এই বিষয়টাকে কেমন করে দেখছেন? দর্শক, একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত যে শেষ অবধি সরকার জোরালোভাবে চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। আন্তর্জাতিক জনমত গঠনে বেরিয়ে পড়ল আন্তর্জাতিক জনমত আওয়ামী লীগ। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগই আন্তর্জাতিক জনমত গঠনে সারা পৃথিবীতে বেরিয়ে পড়েছিল। এই মুহূর্তে মনে পড়ছে বিশেষ দূত আব্দুস সামাদ আজাদের কথা, যিনি আন্তর্জাতিক জনমত গঠনে দূত হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেরিয়েছেন। এবং বিদেশে আমাদের কিছু রাষ্ট্রদূত ছিলেন, তারা পাকিস্তানি পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষ অবলম্বন করে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজকে বাংলাদেশে একটা চরম অচল অবস্থা, বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশ ভালো চলছে না, এবং একই সাথে হত্যা, নির্যাতন, খুন, রাহাজানি, নানা রকম সামাজিক বিশৃঙ্খলায় আমরা ভরপুর। এই যখন অবস্থা, তখন দেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে তারাও এই অবস্থা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না। আসলে তারাও সরকারের সাথে একজোট হয়ে কাজ করছে, সরকারকে সমর্থন করছে, সরকারকে বলছে আপনি এগিয়ে চলুন, আপনার সঙ্গে আমরা আছি। কিন্তু দেশের এই অচল অবস্থা কে তুলে ধরবে? ইমিডিয়েট পাস্ট যে সরকারটি ছিল, স্বাভাবিকভাবে সেই সরকারটি এখন বেশ অসুবিধার মধ্যে আছে দেশের মধ্যে। তারা রাজনীতি করতে পারছে না, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না। অতি সম্প্রতি বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জে ভয়াবহ হত্যাকাণ্ড, গোপালগঞ্জ ট্র্যাজেডি, জেনোসাইড ঘটে গেল। সেগুলোরই প্রতিবাদে সংবাদ মাধ্যমকে, আন্তর্জাতিক গণমাধ্যমকে অবগত করবার জন্য আওয়ামী লীগ আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের নিকট প্রতিবেশী বন্ধু প্রতিম দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বিকেল 5:30 একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করবার পূর্ব নির্ধারিত সময়ে নির্ধারণ করেছিল। কিন্তু সেটি আবার স্থগিত হয়ে গেছে। কারণটা হচ্ছে এটি ছিল পূর্ব নির্ধারিত।
16 জুলাই গোপালগঞ্জ ঘটনা ঘটবার পরে পরে 2-4 দিন পরে থেকেই তারা গতকালকের সংবাদ সম্মেলনের আয়োজনটা করেছিল। কিন্তু এরই মধ্যে 21শে জুলাই ঢাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনায় শত শত প্রাণহানির ঘটনা ঘটে, আহত হবার ঘটনা ঘটে, এখনো আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এবং যারা আহত, যারা মুমূর্ষু, তারাও অনেকে নিহত হবেন। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনটা আবার স্থগিত করে। আওয়ামী লীগ কার্যালয়ের গু মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে, এই বিষয়টাকে কেমন করে দেখছেন? আমরা এটাকে খবর দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে, সেখানে মানুষ গিয়ে হাগু করছে, মুতু করছে, ভবক্ষীরেরা গিয়ে আপনার হলো আঠা টানছে, এইরকম দেখলাম। কিন্তু এখন আবার দেখছি যে এইটা পরিষ্কার করছে কারা? পরিষ্কার করছে জুলাই যোদ্ধারা। তার মানে কি হলো, আওয়ামী লীগের কার্যালয়ে পাবলিক যে হাগলো, এইটা আওয়ামী লীগকে পরিষ্কার করতে হতো না, আওয়ামী লীগকে পরিষ্কার করতে হলো না, এটা পরিষ্কার করে দিল কে? জুলাই যোদ্ধারা। তারপরে যখন সময় সুযোগ আসবে জুলাই যোদ্ধারা এটা পাহারা দেবে, সময় সুযোগ আসলে আওয়ামী লীগের হাতে আবার বুঝাই দিবে। এই দেখার বাকি ছিল বলেন? আরে ভাই, দরকার ছিল এনসিপির এই আওয়ামী লীগের কার্যালয় দখল করা? রাজনীতি করবে, 2-4 পয়সা খরচ করতে হবে না, শুধু ধান্দাবাজি, ফাও, এর কাছ থেকে নেওয়া, ওর কাছ থেকে নেওয়া, এর কাছ থেকে নেওয়া। রাজনীতি এইভাবে হয়? হ্যাঁ, এনসিপি আজ আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করতেছে। আওয়ামী লীগ নিজে পরিষ্কার করা লাগলো না, তাহলে শেষ পর্যন্ত পাহারা দিয়ে রাখবে। এখন আওয়ামী লীগ আসলে সুরসুর করে চলে যাবে। এই যে কার্যালয়টা দখল করলো, সবসময় তো এনসিপির বড় নেতারা এখানে বসবে না, তাই না? ছোট ছোট নেতারাও বসবে, কিছু মানুষকে তারা জায়গা দেবে। এই জায়গাটা একটা আতঙ্কিত জায়গা না? যে মানুষগুলোকে দিয়ে এটা পাহারা দেওয়া হবে, আওয়ামী লীগের লোকেরা আসে যদি ককটেল মারে, তাহলে এনসিপির বড় নেতারা ওটা দায় নেবে নাকি? এদের যুব শক্তি নাকি শক্তি, এর নেতারা দায় নেবে? এটা যে একটা অনিরাপদ জায়গা, কিছু মানুষকে দিয়ে দিল, ওটা তো যখন ঝড় আসে, ঝড়ের মধ্যে যায় দখল করাই যায়, কিন্তু সর্বাক্ষণিক অনিরাপদ একটা জায়গা। অন্যের জায়গা দখল করার কোনো দরকার আছে ভাই? রাজনীতিকে এইভাবেই বাটপাড়ি দিয়ে চলবে বলেন? তাই বলে জুলাই যোদ্ধারা আওয়ামী লীগের কার্যালয়ের গু পরিষ্কার করবে? আরে ভাই, আওয়ামী লীগকে দিয়ে পরিষ্কার করে নিতাম, তার তো সুযোগ দিলেন না। বাংলাদেশের কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। দর্শক, এই মন্তব্য কোনো সামাজিক মাধ্যম থেকে নেওয়া হয়নি, এই মন্তব্য আদালতে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত 24শে জুলাই একটি মামলার শুনানিতে এমন মন্তব্য করেছেন। আদালত মনে করছেন ডক্টর ইউনূসের শাসনামলে দেশে মোটামুটি ল এন্ড অর্ডার নেই বললেই চলে। দর্শক, শুধু আদালত নয়, অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি না হতেই হতাশায় ভেঙে পড়েছেন তার মিত্ররাও। ডক্টর ইউনূসের সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং দক্ষতা নিয়ে তুলেছেন নানান প্রশ্ন। সরকার সমর্থক হিসেবে পরিচিত সংবাদ মাধ্যমগুলোতে ছাপা হচ্ছে সিরিজ মতামত। এসব মতামত যারা দিচ্ছেন তারাই এক সময় উচ্চ কণ্ঠে স্বাগত জানিয়েছিলেন ডক্টর ইউনূসকে, অথচ 1 বছর না যেতেই তারা বলছেন অপশাসনের এমন দূরত্ব বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। সূত্রগুলো বলছে শুধু দেশীয় নয়, ডক্টর ইউনূসের বিদেশি মিত্ররাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের মিত্রদের এত তাড়াতাড়ি মোহভঙ্গ কেন ঘটলো? এটি কি শুধুই মোহভঙ্গ নাকি নতুন কোনো পরিবর্তনের আগাম ইঙ্গিত? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। দেশের পরিস্থিতি কতটা খারাপ সেটি এখন আর শুধু সামাজিক মাধ্যমের আলোচনার বিষয় নয়। ঢাকার সিএমএম কোর্টের এক বিচারকের বক্তব্য থেকেও পাওয়া যাচ্ছে বিপর্যয়ের ভয়াবহতার ইঙ্গিত। সচিবালয়ে ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আটক 4 জনকে 24শে জুলাই পাঠানো হয় আদালতে। এই সময় শুনানিতে বিচারক জামশেদ আলম বলেন, বাংলাদেশটার কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আদালতে ছাত্রলীগ কর্মী হিসেবে দাবি করেন সরকার পক্ষের আইনজীবী। তবে ওই ছাত্র আদালতকে বলেন তিনি ছিলেন জুলাই আন্দোলনে বেজে 71 হলের সহ সমন্বয়ক, কখনো ছাত্রলীগ করেননি। তখন বিচারক বলেন, কোথায় কারে কিভাবে ধরে নিয়ে আসছে, এখন অসুবিধা হচ্ছে আমাদের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। দর্শক, একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত যে শেষ অবধি সরকার জোরালোভাবে চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে, এবং হয়তো করে ফেলবে। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের স্বপ্নগুলো সত্য হচ্ছে, আমাদের গাছগুলোতে ফুল ফুটছে। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম এগুলো হচ্ছে।
বিএনপি আমাদের গাছগুলোর গোড়ায় বিষ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পানি দিয়ে আমরা গাছগুলোকে সতেজ করছি। দর্শক, জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন এটা একটা জরুরি দাবি ছিল, যে বিএনপি এতদিন ঠেকিয়ে রাখতে পেরেছে, কিন্তু আর পারছে না। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার ডেট ফাইনাল, এই কয়েক মাসের মধ্যে সব শেষ। নতুন ভিপিজিএস পাবেন, হলের ভিপিজিএস পাবেন। এরপর রাকসু নির্বাচন, এই যে রুয়া নির্বাচন, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, জামাতপন্থীদের বিজয় হবে এটা দেখে ঠেকিয়ে দিয়েছিল, কিন্তু পেরেছে, হচ্ছে। কিন্তু এবার এর মানে কিচ্ছু বিএনপি ঠেকাতে পারবে না। রুয়া নির্বাচন ঠেকাতে পারেনি, ডাকসু রাকসু ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে পারছে না। এবার নিশ্চিত যে হবে। এইভাবেই স্থানীয় সরকার নির্বাচন আগেও এটাও ঠেকাতে পারবে না। সরকার এখন এই বিষয়ে বদ্ধপরিকর, জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা থেকে ফিরে আসেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা মহা সুখবর। দর্শক, রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে। আসিফ মাহমুদ, এখন রাজনৈতিক দলগুলো একমত হওয়া বলতে কি বোঝায়? এবার আসেন, ওই যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। বিএনপির আপত্তি সত্ত্বেও ঐক্যমত কমিশনে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে না? ওরকম বিএনপি বাদে সব দল আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, সব দল। তো বিএনপি একার কথায় কি ঐক্যমত ঠেকে থাকবে? বোঝা যায় যে ঐক্যমতের যে থিওরি এই সরকার নিয়েছে, যে দুই একটা দল বিরোধিতা করলে ঐক্যমত আটকে থাকে না, অধিকাংশ দলের মতামত নিয়ে সরকার একটা সিদ্ধান্তে আসতে পারে, যেটাকে ঐক্যমত বলা হয়। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকার সেটা করতে পারে। আসিফ মাহমুদ আবারও সেই ইঙ্গিত দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে পাইলটের অদক্ষতাই এর জন্য দায়ী। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এভাবেই পাইলট তৌকিরকে দুষলেন সাবেক পাইলট এবং মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আলমগীর সাত্তার। তার মতে নিজের প্রথম একক উড্ডয়ন হওয়ায় পাইলট হয়তো হিসেব নিকেশে কোনো ভুল করে থাকতে পারেন, কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ করতে চাইবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তোলপাড় চলছেই। দুর্ঘটনার কারণ নিয়ে যখন নানা জল্পনা কল্পনা, ঠিক তখনই ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতীকের চাঞ্চল্যকর বিশ্লেষণ সামনে এসেছে। বেসরকারি টেলিভিশন এটিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দুর্ঘটনার জন্য সরাসরি পাইলট তৌকিরের অনভিজ্ঞতা এবং অদক্ষতাকে দায়ী করেছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর অকুতভয় ইউনিট কিলো ফ্লাইটের সদস্য ছিলেন ক্যাপ্টেন আলমগীর সাত্তার বীর প্রতীক। তার বিশ্লেষণে তিনি সরাসরি আঙুল তুলেছেন প্রশিক্ষণার্থী পাইলটের দিকে। সেদিন ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক উড্ডয়ন বা সোলো ফ্লাইট। আর এই প্রথম সোলো ফ্লাইটের স্নায়ুচাপ এবং অনভিজ্ঞতাই দুর্ঘটনার কারণ বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। সাক্ষাৎকারে সাবেক পাইলট কারিগরি দিকগুলো সহজভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিমান যখন বাঁক নেয় তখন তাকে কিছুটা কাত হতে হয়, যাকে বিমান চালনার ভাষায় ব্যাংকিং বলা হয়। একটি নির্দিষ্ট গতিতে কতটা ব্যাংক করা নিরাপদ তা পাইলটকে বুঝতে হয়। ককপিটে থাকা আর্টিফিশিয়াল হরাইজন নামক যন্ত্রটি পাইলটকে এই কাত হওয়ার মাত্রা বুঝতে সাহায্য করে। তার মতে প্রশিক্ষণার্থী পাইলট বাঁক নেওয়ার সময় সম্ভবত প্রয়োজনের চেয়ে অনেক বেশি কাত হয়ে গিয়েছিলেন। কম গতিতে অতিরিক্ত ব্যাংক করার ফলে বিমানটি তার উড্ডয়ন ক্ষমতা হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এই অবস্থাকে স্টল বলা হয়। একবার বিমান স্টল করলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন, বিশেষ করে একজন নতুন পাইলটের জন্য। তিনি আরও বলেন, বিমানটি যখন স্টল করে গেছে তখন পাইলটের আর নিয়ন্ত্রণ ছিল না। এরপর বিমানটি কোথায় গিয়ে পড়বে, স্কুলের মাঠে নাকি অন্য কোথাও, তা নির্ধারণ করার ক্ষমতা পাইলটের ছিল না। এটি সোজাসুজি মাটিতে আছড়ে পড়েছে। বিশেষজ্ঞ পাইলট আলমগীর সাত্তার জোর দিয়ে বলেন, এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট। স্বাভাবিকভাবেই তার মধ্যে এক ধরনের জড়তা বা স্নায়ুচাপ কাজ করছিল। যদিও এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সিমিউলেটরে প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
তার মতে একজন অভিজ্ঞ পাইলট হয়তো পরিস্থিতি সামাল দিতে পারতেন, হয়তো তিনি বিমানের গতি বাড়িয়ে বা দ্রুত সঠিক পদক্ষেপে স্টল থেকে বিমানটিকে পুনরুদ্ধার করতে পারতেন। কিন্তু একজন প্রশিক্ষণার্থীর পক্ষে, বিশেষ করে জীবনের প্রথম একক উড্ডয়নের দিনে, এই আকস্মিক বিপর্যয় সামাল দেওয়া প্রায় অসম্ভব ছিল। অসাবধানতাবশত তিনি বিমানটিকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যান এবং এরপর আর কিছুই করার ছিল না। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তাদের চূড়ান্ত প্রতিবেদনের পরই আসল কারণ জানা যাবে, তবে এই সাবেক পাইলটের বিশ্লেষণ দুর্ঘটনাটিকে নতুন আঙ্গিকে দেখতে বাধ্য করছে। তার মতে এটি যান্ত্রিক ত্রুটির চেয়েও বেশি হিউম্যান এরর বা পাইলটের ভুল হওয়ার সম্ভাবনাই প্রবল। এই ঘটনায় ফ্লাইং একাডেমিগুলোর প্রশিক্ষণের মান এবং একজন পাইলটকে সোলো ফ্লাইটের অনুমতি দেওয়ার আগে তার দক্ষতা যাচাইয়ের প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। পুরো বিষয়টি এখন তদন্ত কমিটির প্রতীক্ষায়। উল্লেখ্য, এর আগে গত 21 জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর F-7BJI মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সহ মোট 31 জনের প্রাণহানি ঘটে। তুমি একটু বিমানটাকে ঠিক করে যেতে পারলে না? আমার সোনা, আমার কলিজা, তুমি আবারও আমার বুকে ফিরে এসো। এভাবে যেন কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মা। ছেলের ছবিতে চুমু খেয়ে বারবার আদর করে দিচ্ছে এই হতভাগিনী মা। ছেলেকে নিয়ে আফসোস করতে করতে আরো অনেক কথাই বলছেন তিনি, যে কথাগুলো শুনলে যেন কান্না চলে আসবে রীতিমতোই। ভিউয়ার্স, বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা আরো কান্না করতে করতে কি বলছেন, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তুমি বিমানটাকে একবার ঠিক করে নিতে পারলা না? আমার সোনা, আমার বুকে ফিরে আসো। আমি শেষবারের মতো হলেও তোমাকে বুকে জড়িয়ে ধরতে চাই। এভাবে যেন ছেলেকে ফিরে পেতে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে তৌকির ইসলামের মা। ছেলের ছবিতে চুমু খেয়ে বারবার আদর করে দিচ্ছেন এই হতভাগিনী মা। নিজের কলিজার টুকরাকে হারিয়ে যেন পাগল প্রায় এই হতভাগী মা। তৌকির ইসলামের বাড়ি রাজশাহীর চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে হলেও রাজশাহী শহরে পরিবার নিয়ে 3 নং সেক্টরে ভাড়া থাকতেন তিনি। মাত্র 6 মাস আগেই বিয়ে হয়েছিল তাদের। ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তার স্ত্রী। সংসারটা ঠিক মতো হয়তোবা গড়ে উঠবে এই ভরসাই ছিল দুজনের, কিন্তু হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় যেন শেষ হয়ে গেল সব স্বপ্ন পুরো পরিবারের। এদিকে প্রথমবারের মতো তৌকির একক ফ্লাইটের প্রশিক্ষণ নিচ্ছিলেন। এরই মধ্যে তৌকির কন্ট্রোল রুমে ফোন দিয়ে জানান দেয় যে তার বিমান আকাশে আর ভাসছে না, নিচের দিকে পড়ে যাচ্ছে। কিন্তু একটা বোতাম চেপে প্যারাশুট দিয়ে বিমান থেকে নেমে নিজেকে বাঁচিয়ে নিতে পারতেন তৌকির ইসলাম সাগর। ফিরতে পারতেন বাড়ি, ফিরতে পারতেন পরিবারের কাছে, এবং কি ফিরতে পারতেন সেই স্ত্রীর কাছে যাকে মাত্র 6 মাস আগেই বিয়ে করেছে তৌকির, যার অপেক্ষায় প্রতিনিয়তই সময় পার করে প্রবাসক স্ত্রী। কিন্তু যে কোনো স্থানে বিমান পড়ে গেলে অনেক বেশি ক্ষতি হবে ভেবেই নিজের চিন্তা না করে সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করেছে শেষ পর্যন্ত তৌকির। এমন মহৎ কাজের জন্য প্রশংসায় ভাসছে তৌকির ইসলাম সাগর। ভিউয়ার্স, তৌকির ইসলাম সাগরকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।